হাওড়া সেতু শুধুমাত্র ইংরেজদের তৈরি করা কোনো নিদর্শন নয়। আপনি কি জানেন হাওড়া সেতুর গড়ে ওঠার পেছনে টাটা স্টিলের বড় অবদান রয়েছে? জানলে অবাক হবেন, টাটা স্টিল না থাকলে কলকাতার গর্ব এই হাওড়া ব্রিজ হয়তো গড়েই উঠত না। আসুন আজ আমরা জেনে নিই হাওড়া ব্রিজ গড়ে ওঠার এবং টাটা স্টিলের হাওড়া ব্রিজের সাথে মিশে যাওয়ার সেই ইতিহাস। তাহলে শুরু থেকে শুরু করি। তাই জানতে থাকো, জানাতে থাকো। সময়টা 1855-56। ব্রিটিশদের কলকাতা থেকে হাওড়ায় নৌকোর মাধ্যমে মালপত্র নিয়ে যেতে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছিল। তাই ব্রিটিশ সরকার ইংরেজ চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলকে ব্রিজ তৈরি করার দায়িত্ব দেয়। সেই বছরে তিনি রিপোর্ট পেশ করলেও তখন ব্রিজটি তৈরি করা সম্ভব হয়নি। পরবর্তীতে 1871 সালে এই ব্রিজটি নির্মাণের জন্য তৈরি করা হয় কলকাতা পোর্ট ট্রাস্ট এবং এই ট্রাস্টের হাত ধরেই 1874 সালে তৈরি হয় প্রথম হাওড়া ব্রিজ। এটি 1548 ফুট দীর্ঘ এবং 62 ফুট চওড়া একটি পন্টুন ব্রিজ ছিল। ব্রিজের মাঝখানের অংশটি জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া যেত। তবে সেই সময় এই কারণেই ব্রিজের দুপাশে তৈরি হতে থাকলো যানজট। আর এভাবেই ধীরে ধীরে নতুন এক ব্রিজের নির্মাণের প্রয়োজনীয়তা বোধ করল সরকার। প্রয়োজন হলো এমন একটি ব্রিজের যেটি একই সাথে জাহাজ চলাচলের জন্য সুবিধাজনক হবে এবং যান চলাচলের ক্ষেত্রেও কোনো ব্যাঘাত ঘটাবে না। তাই 1906 সালে বন্দর কর্তৃপক্ষ চিফ ইঞ্জিনিয়ার আর.এস. হাইট এবং ডব্লিউ.ভি. মেকাভেন্টকে নিয়ে একটি কমিটি গঠন করেন এবং এই কমিটি একটি ক্যান্টিলিভার ব্রিজ তৈরি করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বিভিন্ন মতান্তরের কারণে প্রকল্পটি পিছিয়ে যায়, আর পাশাপাশি প্রথম বিশ্বযুদ্ধের ঘণ্টাও বেজে যায়। ফলত হাওড়া ব্রিজের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এরপর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে আবারও সেই ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। সেই সময় আর.এন. মুখার্জিকে নিয়ে একটি নতুন কমিটি তৈরি হয়। এই কমিটিকে নিয়ে 1926 সালে পাশ হয় দি নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট। এর পরবর্তীতে 1937 সালে নতুন হাওড়া ব্রিজ, যেটা আমরা এখন দেখি, সেটি নির্মাণের কাজ শুরু হয়। বর্তমানের এই 2313 ফুট দীর্ঘ এবং প্রায় 100 ফুট চওড়া এবং নদীবক্ষ থেকে প্রায় 269 ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা এই হাওড়া ব্রিজটির নকশা তৈরি করেন ব্র্যান্ডন, পামার এবং ফিন্টন নামের 3 জন ইংরেজ। এই সেতুটিকে মূলত নিউ হাওড়া ব্রিজ নামে নামকরণ করা হয়, যা হাওড়া এবং কলকাতার শহরগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে। 1965 সালের 14 জুন বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এর নামকরণ করা হয় রবীন্দ্র সেতু। এটি এখন যদিও হাওড়া ব্রিজ নামেও পরিচিত। ব্রিথওয়েট বার্ন অ্যান্ড জেসভ কনস্ট্রাকশন কোম্পানি বা বিবিজে নামের এই কোম্পানির তত্ত্বাবধানে প্রায় 25 মিলিয়ন টাকা খরচ করে তৈরি হয় এই ব্রিজ। এই ব্রিজটি তৈরি করতে প্রয়োজন ছিল 26,000 টন স্টিল, কিন্তু সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় মাত্র 3,000 টন স্টিলই ইংল্যান্ড দিতে পেরেছিল। আর ঠিক তখনই দেবদূতের মতন সাহায্যের হাত বাড়িয়ে দেয় টাটা স্টিল। তারা বাদবাকি 23,000 টন স্টিল সরবরাহ করে এই ব্রিজ গড়ে তোলার জন্যে। টাটা স্টিলের দেওয়া টিস্কন স্টিল এই ব্রিজকে আরো মজবুত করতে সাহায্য করে। তাই আজ যখন এই ব্রিজ গড়ে ওঠার পেছনে শুধুমাত্র ব্রিটিশদের কৃতিত্বের কথা বলা হয়ে থাকে, তখন এই ঘটনার মাধ্যমে মনে করিয়ে দেওয়া উচিত যে ভারতীয়রা না থাকলে এই ব্রিজের কাজ সম্পন্ন হতে পারত না। অদ্ভুতভাবে এই ব্রিজে কোনো নাটবল্টু ব্যবহার করা হয়নি, বরং রিবেট জয়েন্ট বা রেবোটিং এর মাধ্যমে এই ব্রিজের নির্মাণ কার্য সম্পন্ন করা হয়েছিল। 5 বছরের পরিশ্রমের ফলস্বরূপ 1942 সালে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ হাওড়া ব্রিজের নির্মাণ কার্য শেষ হয়। জাপানি বোমাবর্ষণের ভয়ে ব্রিটিশরা এই ব্রিজের কোনো রকম আনুষ্ঠানিক উদ্বোধন করেননি। 1943 সালের ফেব্রুয়ারিতে সর্বপ্রথম এই ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। প্রতিদিন প্রায় 1 লক্ষ যানবাহন এবং সম্ভবত প্রায় 1.5 লক্ষেরও বেশি পথচারী এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করে। হাওড়া ব্রিজকে বর্তমানে বিশ্বের 6ষ্ঠ দীর্ঘতম সেতু বলা হয়ে থাকে। তাহলে কেমন লাগলো হাওড়া ব্রিজের এই ইতিহাস জেনে? অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর হ্যাঁ, এরপর থেকে কেউ এই হাওড়া ব্রিজকে শুধুমাত্র ইংরেজদের নির্মাণ বললে অবশ্যই টাটা স্টিলের এগিয়ে আসার এই তথ্যটা তাকে জানাতে ভুলবেন না।